এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে বিভাজনের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করা বেশি জরুরি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি শুরুতেই চলে যাচ্ছি সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাতিল সিরাজ আপনার কাছে আমি একটু জানতে চাই যে একটি খবর নিয়ে এতগুলো গুরুত্বপূর্ণ গণমাধ্যম একই ভুল কিভাবে করলো? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই বিষয়টা নিয়ে খানিকটা প্রশ্ন উঠেছে। আজকে সারাদিনই এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। অনেকটাই তাক করা হচ্ছে যে সাংবাদিকদের দিকে অনেকে এরকম অভিযোগ করছেন, বিশেষ করে যারা সরকারের সমর্থক কিংবা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, তারা আহ, তাদের দায়বদ্ধতার প্রশ্ন তুলছেন। কেউ কেউ সরাসরি এমনও দাবি করছেন যে সাংবাদিকদের তারা অনৈতিক কাজ করেছেন, এই কাজটা করা ঠিক হয়নি। কিন্তু আমি ব্যাপারটাকে এভাবে দেখতে ইচ্ছুক নয়। কারণটা হচ্ছে যে যখন সরকার সরকার যারা এখন দায়িত্বে আছে তাদের একটু এটা জানা বোঝা থাকা দরকার ছিল যে মুক্তিযুদ্ধ আমাদের খুব বড় একটা আবেগের জায়গা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে নিয়ে যদিও বিতর্ক থাকার কথা ছিল না মূল বিষয়গুলো নিয়ে, তারপরে আমাদের জনসমাজে মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্ক আমরা দেখি, নানান ধরনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখি। এই পরিস্থিতিতে যখন মুক্তিযুদ্ধ বিষয়ে একটা অধ্যাদেশ জারি করা হচ্ছে, তখন ওই অধ্যাদেশটা জারি করার সময় সরকার আসলে কি বোঝাতে চেয়েছেন বা কোন শব্দটির কি অর্থ দাঁড়াচ্ছে সেটা যদি অধ্যাদেশে খুব পরিষ্কার করে বলা থাকতো, তাহলে এই বিতর্কগুলো হয়তো উঠতে পারতো না। সেক্ষেত্রে এ এবং ধরনের অধ্যাদেশ শুধু গেজেট প্রকাশ না করে সংবাদ সম্মেলন করলে কি বিভ্রান্তি দূর করা যায়? আমি সেভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে যখন প্রশ্ন উঠেছে এরকম যে কেন সাংবাদিকরা এইভাবে রিপোর্টগুলো করলেন, আমি সাংবাদিকদের সরাসরি দায় দিতে চাই না। এটা ঠিক যে হ্যাঁ, যারা এই রিপোর্টগুলো করেছেন এই অধ্যাদেশের মানেটা কি, কোন শব্দের কি মানে বোঝাতে চাইছেন, উপদেশটা কি বোঝাতে চান, বা সরকারি নীতি নির্ধারক তারা আজও এগুলো কি মিন করেন, সেটা শুনে নিতে পারলে নিশ্চয়ই ভালো হতো। কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের নানান প্রসঙ্গ নিয়ে সরকারের নানান রকম দ্ব্যর্থক অবস্থান দেখবার কারণে হয়তো কোনো কোনো সাংবাদিকের মনে হয়েছে যে ব্যাখ্যাগুলো এরকম দাঁড়াচ্ছে। আর সত্যি কথা বলতে কি, অধ্যাদেশে অনেক কিছু কিন্তু পরিষ্কার করে বলা নাই যে সত্যিকার অর্থে কাদেরকে মুক্তিযোদ্ধা বলা হবে, কারা জি। আসলে মুক্তিযোদ্ধার সহযোগী, বা যারা হুম হুম। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছেন, তাদেরকে যে সরাসরি মুক্তিযুদ্ধ বলা হবে কি হবে না, সেই পরিস্থিতিগুলো খুব পরিষ্কার করে বলা উচিত ছিল। আজকে উপদেষ্টা সাংবাদিকদের সামনে হয়তো এই রিপোর্টগুলো প্রকাশিত হওয়ার পর বলেছেন বটে, কিন্তু এই বিষয়গুলো যদি আগেই পরিষ্কার করা হতো তাহলে তাহলে কিন্তু হয়তো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। অধ্যাপক শাতিল সিরাজ, আপনি থাকুন আমার সাথে। আমি আপনার কাছে আবারও ফিরবো। এবার একটু চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত অধ্যাদেশ নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, এর দায় আসলে কার? দেখুন, ধন্যবাদ আপনাকে। প্রথমত বলি যে কিছুটা কনফিউজড হওয়ার মতো আসলে বিষয়গুলো ছিল। আমি যদি সরাসরি 2022-এ যে জামুকা আইন, যেটা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, সেটাতে আপনার সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধা বলতে যেভাবে বলা হয়েছে, সেখান থেকে ওনারা নতুন কি করেছেন এই 2025-এর গ্যাজেটে এবং কি বাদ দিয়েছেন, সেই জায়গাটা একটু পরিষ্কার বোঝা দরকার। আমি খুব দ্রুত পড়ে যাচ্ছি সময়ের বিবেচনা করে, এটা না পড়লে কনফিউশনটা বোঝা যাবে না। বীর মুক্তিযোদ্ধা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়া, যাহারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও আভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি বাহিনী, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর, আল শামস, মুজাহিদ বাহিনী ও পিস কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সকল বেসামরিক নাগরিক এবং সশস্ত্র বাহিনী, মুজিব বাহিনী, মুক্তিবাহিনী ও অন্যান্য স্বীকৃত বাহিনী, পুলিশ বাহিনী, ইপিআর, নৌ কমান্ডো, কেলো ফোর্স, আনসার বাহিনীর সদস্য এবং নিম্ন বর্ণিত বাংলাদেশের নাগরিকগণ উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন। যথা যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ক্যাম্পে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন বা নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের। তারপর হচ্ছে বাংলাদেশের পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখিয়াছিলেন এবং যে সকল বাংলাদেশী নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গন্ডগোলটা এর পরেরটায়, যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের
ব্র্যাকেটে মুজিবনগর সরকার অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত হিসেবে দায়িত্ব পালন করিয়াছিলেন। তাহলে কাকে কাকে আনা হচ্ছে? মুজিবনগর সরকারের কর্মকর্তা, কর্মচারী এবং দূত হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকেও আপনার মুক্তিযোদ্ধা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নতুনটাতে কি আসলো? নতুনটাতে শুধু বলে দিল যে প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা হইবেন বলে তিনটা ক্যাটাগরি করলেন। তার মানে মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার যখন বলল, তখন সেখানে ক্লারিফিকেশনটা আপনার ঝাপসা হয়ে গেল যে কর্মকর্তা, কর্মচারী বা দূত যে কথাটা আগে ছিল সেটা পরিষ্কারভাবে আসলো না, এটা বাদ পড়ে গেল। আর হচ্ছে ওই যে জাতির পিতার আহ্বানে ঘোষণায় সাড়া দিয়ে যারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন ওই কথাটুকুলোকে ওনারা বাদ দিয়ে দিয়েছেন। জি। তো এই যে কনফিউশন যে মুজিবনগর সরকারের, যে কারণে ওনারা পত্রিকাগুলো আসলে রিপোর্ট করতে ভুল করেছে যে চার নেতাকে বঙ্গবন্ধু সহ চার নেতার মুক্তিযোদ্ধা খেতাব বাতিল, স্বীকৃতি বাতিল, সেটা ওই যে কর্মকর্তা কর্মচারী, কারণ ওনারা তো তখন ওই সরকারেরই কর্মকর্তা কর্মচারী। এই যে সেই যে আবার এটার একটা অধ্যাদেশ নিয়ে কাউন্টার এত ন্যারেটিভও থাকে। আলোচনা বা বিশ্লেষণ করতে হচ্ছে, ব্যাখ্যা দিতে হচ্ছে এখন পর্যন্ত, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ গেজেট কেন রাতে, গভীর রাতে প্রকাশ করা হলো এবং বিস্তারিতভাবে কেন তুলে ধরা হলো না? আচ্ছা, গভীর রাতে প্রকাশের চাইতো আমার অন্য জায়গায় প্রশ্ন। এটা কি এই মুহূর্তে সংস্কারের প্রশ্ন? এটা কি আসলে ইন্টারিম গভর্নমেন্টের করার প্রয়োজনীয়তা ছিল? এটা নির্বাচিত সরকার আসলে তারা করতে হতো যদি প্রয়োজন মনে করে। এটার প্রয়োজনীয়তাটা কেন বললাম আমি তো সেটাই বুঝলাম না। যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একবার তালিকা করে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, একবার তালিকা করে তাদের হচ্ছে সিএমএস থেকে সেই আমলে 1971-72 সনে এই যুদ্ধের পরপরই তাদের আহতকে কতটুকু কি কার শারীরিক দুর্বলতা আছে সেটা করে তাদেরকে ভাতা দিচ্ছে। সেইটা একটা সরকার এসে একবার বাতিল করে, আরেক সরকার এসে আবার দিয়ে দেয়, একবার দেয় আরেকবার না দেয়। মুক্তিযোদ্ধাদেরকে তো ডেকে এনে অপমান করতে পারবেন না আপনি। এখন এই যে পরিস্থিতিগুলো, আলোচনাগুলো তৈরি হচ্ছে, এই মুহূর্তে আমাদের আসলে এই আলোচনায় ঢোকার প্রয়োজন ছিল কিনা, ইন্টারিম গভর্নমেন্টের এটা কাজ কিনা, তাদের তো এটা প্রায়োরিটি কেন তৈরি হলো, বা এই ধরনের একটা বিতর্ক তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো কেন? জি, এটা তো ব্যারিস্টার জ্যোতির্ময় সাংবাদিকদের। বড়ুয়া, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি অধ্যাপক শাতিল সিরাজ আপনার কাছে। আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে যেমনটি আমাদের কে জানাচ্ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যে এই বিষয়টি নিয়ে এখনই আলোচনার দরকার ছিল কিনা বা এই অধ্যাদেশের এখনই প্রয়োজন ছিল কিনা, এই বিষয়ে আপনি কি মনে করেন? আর এই যে সংবাদ মাধ্যমে এমন ভুল একটি তথ্য গেল, এই ভুলের মাসুল আসলে কিভাবে দেয়া সম্ভব? আচ্ছা, ধন্যবাদ। আমিও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যেটা ভাবছিলেন, আমি আসলে মনে মনে সেটাই ভাবছিলাম যে বর্তমান যে সরকার দায়িত্বে আছে তাদের আসলে মূল দায়িত্বটা কি। আহ, একটা দীর্ঘদিন আমরা নানান রকম কারণে আমরা সেটা সবাই জানি যে আমাদের জাতীয় জীবনে আমরা খুব গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন, সবাই মানবে এরকম কোনো নির্বাচন পাইনি। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারছিল না তার পছন্দ মতো। এবং মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের পছন্দসই একটা সরকার চায়, তার পছন্দসই নির্বাচিত জনপ্রতিনিধি চায়। তো এই সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত ছিল যে কিভাবে একটা গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং সবাই যেটা মানবে এরকম একটা নির্বাচন আয়োজনের জন্য যা যা করা দরকার, কিংবা তারা সংস্কারও যদি বলে থাকেন যা যা সংস্কার করা দরকার, সেই বিষয়েই মনোযোগী হওয়া দরকার ছিল। আগ বাড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একবারে মুক্তিযুদ্ধের মতো একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, আবার বারবার বলছি, যেটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় একটা আবেগের জায়গা, সবচেয়ে বড় অর্জনের একটা জায়গা, এটা নিয়ে যেহেতু নানান কারণেই অনাকাঙ্ক্ষিত কিছু বিতর্ক আছে, ভুল বোঝাবুঝি আছে, পরস্পরের মধ্যে দূরত্ব আছে। তো এই বিষয়টা যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়া হতো এবং নির্বাচিত সরকারি যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করতো এবং এটা নিয়ে যদি রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতো, সেটাই বোধহয় অনেক বেশি ভালো হতো। আমার কাছে, আমারও মনে হচ্ছে যে এই সরকারের দায়িত্বটা না নিলেও পারতো। জি, আর দ্বিতীয়ত, আপনি সাংবাদিকদের দায়িত্বের কথা বলেছেন। আপনি যেভাবে বলছেন যে ভুল তথ্য গেল, আমি কিন্তু এভাবে বিষয়টা দেখতে রাজি নয়। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকরা হয়তো আরো একটু খোঁজ খবর নেই, কারণ একটা সংবাদ মাধ্যমের দায়িত্বই হচ্ছে খুব ভালো মতো যাচাই বাছাই করে, দরকার হলে আহ, অপেক্ষা করতে পারে একজন সাংবাদিক, কিন্তু খুব ভালো মতো যাচাই বাছাই না করে যাচাই বাছাই করে তথ্য। তারপরে সংবাদ প্রকাশ করা আমি উচিত। একটু জি, বলতে চাই, অধ্যাপক শাতিল সিরাজ, যে আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে একটু জানতে চাই যে সম্প্রতি বেশ কয়েকটি অধ্যাদেশ নিয়ে কিন্তু আমরা এই ধরনের সংকট বা তর্ক বিতর্ক দেখেছি, সমালোচনা দেখেছি। এটি আসলে কেন হচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনি কি মনে করেন?
প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে অদক্ষতা এবং অযোগ্যতা তো আছেই। কোনো কোনো ক্ষেত্রে আসলে আইনটাকে ঠিকঠাক মতো পড়ে না দেখেই সংশোধনের জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেউ কেউ। আমরা যখন ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে ঘোষণা আসলো, যখন এই ঘোষণাগুলো দিচ্ছেন তখনও যে আইনটাকে ব্যবহার করে ঘোষণাগুলো আসছিল, সেখানে আসলে কার্যক্রম নিষিদ্ধ করার মতো কোনো আইনি বিধানই ছিল না। পরে রাতের বেলায় আইনটাকে সংশোধন করে পরের দিন সকালবেলায় অন্যরকম ভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণাটা আসলো। ফলে এই যে মানে তালগোল পাকিয়ে ফেলা হচ্ছে, এই আহ, নানান ধরনের আলাপ আলোচনার মধ্যে আমরা যেটা হারিয়ে ফেলেছি সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, যেটা পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হলো, সেটা আবার এরকম সাইবার সুরক্ষা আইন 2025 অলরেডি ওনারা কিন্তু গ্যাজেট করে ফেলেছেন। সেই নিয়ে কিন্তু এখনো কোনো রকমের কোনো আলোচনা আসলো না, এবং আমরা যেগুলো আমাদের আপত্তি যতগুলো তুলে ধরেছিলাম, এখানে নাগরিকদের হয়রানি হওয়ার সম্ভাবনা আছে সেরকমের ধারাগুলোকে অর্থাৎ বাতিল এই করে ধরনের এটাকে বিতর্কিত জনবান্ধব করা যা বলেছে কিছুই অধ্যাদেশ হয়নি না কিন্তু। আসুক বা জনগণের জন্য কল্যাণকর হয় এমন সিদ্ধান্তই আসুক, এরকমটাই আমরা সবাই আশা করি। ব্যারিস্টার যতীনভাই বড়ুয়া এবং অধ্যাপক শাতির সিরাজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।